হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর ক্যামেরা খুলে কথা বললাম। অনেক দিন পর মানে মোটামুটি বলতে পারো অনেক দিন পর। 1.5 মাস হয়ে গেছে যে আমি ভিডিও দিই না। 1 মাস 1.5 মাসে মনে হয় বেশি হতে চললো যে আমি ভিডিও দিই না। তো আজকে আমি এখন একটা ভিডিও করছি, এটা আমি ব্লগ বলবো না, তার প্রথমেই বলতাম ব্লগ। একটা ভিডিও বা বলতে পারো যে একটা আপডেট দিচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি 1-1.5 মাস কেন ভিডিও দিইনি বা কোনো রকম কোনো আপডেট তোমাদেরকে দিইনি। লাস্ট একটা কমিউনিটি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানটা বলেছি মানে দেখিয়েছিলাম যে আমি হসপিটাল থেকে জাস্ট আমি ঘরে ঢুকলাম, তারপরে কোনো রকম কোনো আপডেট তোমাদেরকে দিইনি। হ্যাঁ, তবে আমার চ্যানেলের সাথে আর কি মাঝে মধ্যে দু একটা শর্টস দিয়েছি, দুটো বা তিনটে শর্টস আমি দিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, তোমরা অনেকেই কমেন্টস করছো আমাকে পুরানো ভিডিওতে গিয়ে, নতুন ভিডিওগুলোতে গিয়ে। নতুন মানে 1-1.5 মাস আগে যে লাস্টে ভিডিও আমি দিয়েছিলাম সেখানটা গিয়ে তোমরা কমেন্টস করছো, তারপর পুরানো ভিডিওতে গিয়ে কমেন্টস করছো দিদি ভিডিও দাও ভিডিও দাও। অনেকে তো বলছে দিদি আর রিকোয়েস্ট করবো না, আর একদিনও তোমাদেরকে কমেন্ট করবো না। তো আমি ভাবলাম না, এটা দেওয়া উচিত। তারপরে একটা বড় কথা, মেসেঞ্জারে গিয়ে তোমরা মেসেজ করছো আমাকে, ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে দিদি ভিডিও দিচ্ছ না কেন। তো সেখানটা দেখতে পাচ্ছি তোমরা যারা আমাকে কমেন্টস করো প্রতিদিন আর কি, তো তাদের মধ্যে অনেকেই ওখানটায় গিয়ে মানে মেসেজ করছো আর কি। তো ভাবলাম একটা ছোট্ট করে মেসেজ তোমাদেরকে দিয়ে দিই, মানে আমার মেডিকেল আপডেটটা তোমাদেরকে মোটামুটি দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে আমি কেন এতদিন আমি ভিডিও দিইনি বা আমি কেন দিচ্ছি না এখনো, আর আগামী কবে থেকে আমি ভিডিও আমি দিতে পারবো। আর আমাকে দেখতে কেমন যেন লাগছে, অ্যাকচুয়ালি স্নান টান করে পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে এলাম, আর চুলে দিয়েছি এক গাদা তেল, মানে এত মাথা ঘোরাচ্ছিল, এক গাদা তেল দিয়েছি, দিয়ে তারপর স্নান টান করেছি, সেই কারণে একটু কেমন কেমন লাগছে। তার মধ্যে সাদা পাকা চুল আবার বাইরে দেখো বেরিয়ে গেছে, থাক ভালোই লাগছে। তো যাই হোক, চলো তোমাদেরকে বলি আমি কেন ভিডিও দিইনি আর আমার কি হয়েছিল, এখন কোন অবস্থাতে আছি সবটাই খুলে বলি। আমার দুটো প্রবলেম আর কি মেনলি হয়েছিল এই 1.5-2 মাস ধরে, টিল নাও আমি ভুগছি। সেটা হলো হাইপার অ্যাসিডিটি। আর তোমরা জানো যে হাইপার অ্যাসিডিটি হলে কি সমস্যা হয়, মানে কি বাজে অভিজ্ঞতা হলো এতদিন আমার, আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার, যেটার পেছনে আমি দায়ী অনেকটা পরিমাণে, কারণ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি না। টাইম মানে ঠিকঠাক মতো মিনস আমি বলতে চাইছি টাইম টু টাইম আমি খাওয়া দাওয়া করি না। ছোট্টবেলা থেকে খাওয়া দাওয়ার উপরে একটু আমার গাফিলতি আছে, মানে মোটামুটি পেটটা একটু ভরলেও হলো, ব্যাস হয়ে গেল আমার। পেট ভরে ভাত খাই না, সকালবেলা একটা রুটি খেলাম। তো এই সমস্যাগুলোর কারণে আর কি মানে অনেকটা টাইম না খেয়ে রয়েছি আমি, আমার কোনো কিছু মনেই হচ্ছে না। কিন্তু ওই না অনেকটা টাইম না খেয়ে থাকার কারণে পেটে গ্যাস হয়ে যাচ্ছে, সেখান থেকে গ্যাস ফর্ম করছে, আর অতিরিক্ত গ্যাস হয়ে গেলে হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়। আরেকটা যে প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে আমার ওভারিতে একটু সমস্যা, ওভারি সিস্ট আছে আর কি। তো ওভারিটা বড় হয়ে গেছে, নর্মালি সিস্ট থাকলে বড় হয়ে যায় ওভারি। তো সব কিছু মিলিয়ে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছিলাম। সমস্যা হচ্ছিলো পিরিয়ডসের সময় প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল, মানে এটা আজকে থেকে নয়, এটা মোটামুটি 3-4 বছর ধরে আমি ভুগছি যে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় পিরিয়ডসের সময় আমার। তো সেটাকে আমি মাঝখানে আমি ডক্টর দেখিয়েছি, একবার না বেশ কয়েকবার দেখিয়েছি। সিস্ট আছে, ওবারে বড় হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে প্রত্যেক মাসে মাসে বেশি পরিমাণে, তো গাফিলতি একটা থেকে যায়। তো ঠিক আছে, হচ্ছে হোক আমার কন্ট্রোলের মধ্যে। বাট গত মাসে আর কি, এ মাসের আগের মাসে কথা বলবো, হঠাৎ করে মানে এত পরিমাণে হয়ে গেছে, মানে খুব বাজে অবস্থা, আমি বিছানা থেকে উঠতে পারতাম না, মানে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে আমি গেছিলাম। ডক্টর দেখিয়েছি, ডক্টর তো বলেছে অপারেশন করতে হবে, মানে কি বলবো তোমাদেরকে, খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে আমি গেছিলাম। তো সেখানে ডক্টর বলেছে মেডিসিনগুলো যদি খাওয়ার পরেও না কমে ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমার আর অপারেশনের দিকে যেতে হয়নি, ও মেডিসিনগুলো খাওয়ার পরেই কমে গেছে। তার পরের মাসে পিরিয়ডসটা হলো আর কি, ডক্টর বলেছিল পুরোপুরি রেস্টে থাকতে হবে, কোনো রকম ভারী কোনো কিছু তোলা যাবে না, সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করা যাবে না, বা ওই মানে কি বলবো উপর থেকে লাফ দিয়ে নিচে নামা, অনেক সময় হয় না খাট থেকে আমরা চট করে লাফ দিয়ে বা জোরে স্পিডে আমরা নেমে পড়লাম, এই সমস্ত রেস্ট্রিকশন আমার ছিল, করা যাবে না। তো সেগুলো মেনে চলেছি পরের মাসে পিরিয়ডসের সময়। তো তারপর দেখেছি সেই মাসে যেরকম নর্মাল হয় প্রচুর পরিমাণে সেরকমই হয়েছে, বাট তার আগের মাসে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আমার সেটা হয়নি। তো ঠাকুর আশীর্বাদে ওষুধই আমার ঠিক হয়ে গেছে, বাট জানি না এটা কতদিন স্টে করবে। ডক্টর বলেছেন যে এই অবস্থাটা তোমার যখন তখন আবার হতে পারে, মানে এই মাসে তোমার কম হয়েছে তার মানে আগামী মাস তুমি আবার ভালো থাকবে এরকমটা নয়, কারণ এরগুলো এই রোগটার সিমটমসগুলো এরকমই থাকে আর কি।
তো খুব সাবধান চলাফেরা করতে বলেছে আমাকে, কখনোই কোনো ভারী জিনিস তুলতে বারণ করেছে। তো বুঝতেই পারছো কি সমস্যার মধ্যে দিয়ে। এবার যেটা বলি, এত পরিমাণে ব্লিডিং হয়ে গেছে আমার। এমনিতেই প্রত্যেক মাসে বলি তোমাদের ব্লিডিং যেহেতু বেশি হয়, সবসময়ের জন্য হিমোগ্লোবিন লেভেল আমার কম থাকে। এটার জন্য মেনলি, এর কারণটার জন্য তোমরা দেখো যে হিমোগ্লোবিন লেভেল আমার কম আছে, এটা খাই ওটা খাই, তোমরা অনেকে বলো দিদি এটা খাবো ওটা খাবো, সব কিছু ট্রাই করি, বেদানা খাই, মানে মোটামুটি যা যা খাওয়া যায় খাই, তারপরেও সেটা থাকে না। কারণ বলি যে তুমি মাসে মাসে ব্যাপারগুলো এত পরিমাণে হয় যে কোনো রক্তটা ঠিকঠাক মতো, মানে হিমোগ্লোবিনটা ঠিকঠাক মতো থাকে না। তো এই গত মাসে আগের মাসটা যেটা আর কি হয়েছে আর কি, এত পরিমাণে হয়ে গেছে যে হিমোগ্লোবিন লেভেল আমার 8 এসে দাঁড়িয়েছে। তো বুঝতে পারছো যে 8 এসে যদি দাঁড়ায় সে মানুষটার কি অবস্থা হতে পারে। মানে একটা মুহূর্ত মানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, পুরো মানে দুনিয়া মনে ঘুরছে আমার কাছে। উল্টি আসতো, তারপরে জ্বর থাকতো, যেটা হয় আর কি হিমোগ্লোবিন লেভেল কমে গেলে ইমিউনিটি পাওয়ার নর্মালি কমে যায়। অনেক সমস্যা ভুগেছি, পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছিলাম। তো সে মতো অবস্থা উঠে দাঁড়াতে পর্যন্ত পারিনি। মা এই গত 3-4 দিন মতো হয়েছে মা গেল। এই 1-1.5 মাস মা আমার কাছেই ছিল, পুরো খেয়েছি আর রেস্ট নিয়েছি, কোনো কাজও করতে পারিনি আমি সেইভাবে। তো সেই কারণে আর কি ভিডিও দেবো ভাবতেই পারিনি। মেন প্রবলেম ছিল এটা, আমার হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়াতে আমি খুবই মানে উইক হয়ে গেছিলাম। এই যে ব্লগিংয়ের পেছনে সময় দেওয়া, আমার বাচ্চার পেছনে সময় দেওয়া, এই সমস্ত করতে গিয়ে আমার বাচ্চা যেহেতু খুব চঞ্চল, তোমরা জানো যে ওরা কতটা পরিমাণ চঞ্চল, ওদের পেছনে সময় দিতে গিয়ে নিজের পেছনে সময় দিতে পারি না। ওদের পড়াশোনা, সংসারের যাবতীয় কাজকর্ম, বাজারঘাট করা, এ টু জেড সব আমাকেই দেখতে হয়। তোমরা জানো, বা তোমরা যারা দেখে এসেছো আমার আগের ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে বলছি, তো সবই তোমরা জেনে থাকবে। তো সব কিছু মিলিয়ে দেখতে দেখতে না আমি আমার দিকটা নজর দিতে পারিনি। আর যতটুকু সময় পেয়েছি ওই মোবাইল দেখেছি, এই করেছি, কিন্তু নিজের প্রতি একটা যত্ন সেটা করিনি এতদিন, যে কারণে একটা হাইপার অ্যাসিডিটি সমস্যা হয়ে গেছিলো। ওফ বাবা, কি সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হলো এই কদিন আমার, টিল নাও হচ্ছে। মানে যখন তখন আমার দম আটকে আসে, একটাই সমস্যা হচ্ছিল খুব, যখন তখন না আমার নিঃশ্বাস নিতে পারি না, মনে কি হলো আর সেই জোরে জোরে বুকের মধ্যে কীরকম যেন হয়, হাত পা জোরে জোরে কাঁপে, ঘেমে যাচ্ছি, মানে যখন অ্যাসিড ফর্মটা করে। দিনের মধ্যে 1-2 বার হতো, মানে আমি কখনো খালি পেটে থাকতে পারতাম না, মানে ঘন্টায় ঘন্টায় আমাকে খেতে হতো, বিস্কিট খেতে হতো, শুকনো মুড়ি, শশা, এটা তো আমার বাধা ধরা হয়ে গেছে খাবার এখন, শুকনো মুড়ি, শশা। তো বারবার করে কি খাবো, কি খেতে পারি বারবার করে, আমার উপর রেস্ট্রিকশন, ডক্টর বলেছিল এই খাবারগুলো খাবে বেশি, তার মধ্যে শশা ছিল, শুকনো মুড়ি ছিল, চিড়ে ছিল, এবার চিড়ে তো সবসময় যেন খাওয়া যায় না। তো শশা আর শুকনো মুড়িটা ম্যাক্সিমাম সময় দিন বা 4 বার করে খেয়ে নিতাম, বিস্কিটটা খেতাম বারবার করে, মানে পেটটা কোনোভাবে খালি রাখা যাবে না। একটু যদি খালি আমি রেখেছি, মানে সন্ধ্যাবেলা খাবারটা একটু লেট হয়ে গেছে খেতে, সঙ্গে সঙ্গে আমার ওইরকম পুরো আর মনে কি পেট থেকে ওপর পর্যন্ত কি একটা উঠছে আমার, মানে কি বলবো, মানে আমি ওই দিনগুলোর কথা আমি ভুলতে পারবো না। কি বাজে সিচুয়েশন দেখেছি আমি, মানে কিছুটা উঠছে ওপর দিকে আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপরে এই কারণে আমি কেবিসি হসপিটালও আমি ভর্তি ছিলাম বলতে আমি এমার্জেন্সিতে গিয়েছিলাম। বুকে ব্যথা ছিল, এই কানটা জোরে ব্যথা উঠেছিল, সাথে নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারো সেই সময়টা কি হয়, ঘরে কেউ ছিল না, আমের আদিও, পাশের ঘরে দিদিরা সবাই আসলো, দাদারা সবাই এলো, আবার একটু কাটতে বাধ্য হলাম, একটা ফোন এসেছিল। তো যাই হোক, তারপরে পাশের ঘরে সবাই এলো, আসার পরে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে আর কি। সে মতো অবস্থায় ননদকে ফোন করা হলো, আমার ননদ আসলো, ননদ এসে খুব বৃষ্টি ছিল সেই সময়, যাই হোক তারপরে কেপিসি হসপিটালে নিয়ে গেল। সেখানটায় এমার্জেন্সিতে আমি ছিলাম 3-4 ঘন্টা এরকম ছিলাম। তারপরে ইঞ্জেকশন দিল 2-3টে, স্যালাইন চললো 2টো, এরকম অনেক রকম টেস্ট হলো, তারপর বাড়িতে ফিরলাম। তো সব রকম টেস্ট সবই নর্মাল ছিল, গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যার কারণে হয়েছিল। প্রচণ্ড বুকে ব্যথা ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, এই সমস্যাটা হচ্ছিল। তারপর থেকে মানে ওই প্রবলেমটাই হচ্ছে আমার, একটুখানি মানে পেট ফাঁকা থাকলে আমার নিঃশ্বাস নিতে পারি না, কষ্ট হয়, দম আটকে আসে, আর সে কি বাজে অবস্থা হয় পেটের, এখান থেকে উপর দিকে মনে হচ্ছে কী যেন একটা উপর দিকে উঠছে, আর সঙ্গে সঙ্গে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, মানে কি বাজে অবস্থা হয়। তো এর মতো অবস্থাতে ভিডিও করা তো ভাবতেই পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা,
যে আমার হাজব্যান্ড পুরোপুরি বারণ করে দিয়েছিল কোনো ভিডিও করবে না, টিল নাও আমাকে বারণ করেছে যে কোনো ভিডিও তুমি করবে না আজকে পর থেকে। এতদিনে একটা চ্যানেল যতটুকু ভিউ হয় যাই হোক না কেন, তারপরে আমার সেকেন্ড চ্যানেলটা তোমরা জানো খুব ভালো গ্রো করছিল, সেটাও পুরোপুরি অফ করে রেখে দিয়েছি। কী যে কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আরও একটা সমস্যা, সেটা হলো যে আদিওমের পেছনে সময় দেওয়া হয় না। এই ব্লগিংয়ের চক্করে আদিওমের পেছনে একেবারে সময় দেওয়া হয় না। ওদের বোঝোই তো, দুটো বাচ্চা একসাথে মানুষ করছি, তো অনেকটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে ওদের চাপের ব্যাপারে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে ওদের ভিতরে সময়টা অনেক বেশি দিতে হয়। যেমন বাচ্চা এক জায়গায় থাকলে যা হয়, দুষ্টুমি তো প্রচণ্ড পরিমাণে করে, বললে শোনে না কথা। এখন একটা কথা বলছে, একটু পরে ভুলে গেল, আবার জেকে সেই সমস্ত কিছু মিলিয়ে না খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে চলছিলাম আর কি। তো আর আদিমের রেজাল্টটাও খারাপ হয়েছে এবার দেখলাম আগের তুলনায়। তো সব কিছু মিলিয়ে না দেখি যে আমার এই ব্লগিংটার পেছনে সময় দিতে গিয়ে আমার সমস্ত দিকটা আমার পিছিয়ে যাচ্ছি। এবার দেখো, ব্লগিংটা এমন না যে আমি খুব ভালোবেসে করি, ব্লগিংটা সত্যি কথা বলতে আমি খুব ভালোবেসে করি। আর্নিং তো অবভিয়াসলি আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আর্নিংয়ের জন্য করি না, কখনো বলা যাবে না, অপরাধ হবে বললে একটা কথা। আর্নিং তো আছে, কিন্তু আমার এমন না যে এটা আমি প্রফেশনালি আমি দেখি যে আমাকে এটা থেকে মাসে গেলে একটা আর্নিং করতে হবে, সেটা দিয়ে সংসারে পুরোটা না হলেও অনেকটা আমাকে চালাতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি কিন্তু ইউটিউবে ইয়েটা পাই, আমি পেমেন্ট পাই 2 মাস পর 3 মাস পর কিন্তু আমি পাই। এই যে এই মাসে তোমার 3-4 মাস হয়ে যাবে আমি তা মনে পাবো না, এরকম একটা ব্যাপার। তো রিচ একদমই ডাউন হয়ে গেছে, যেহেতু ভিডিও 1-1.5 মাস কোনোভাবে আমি দিইনি, তো বুঝতে পারছো কি অবস্থা। তো 2 মাস পর যদি আমি পাই বা 3 মাস পর যদি আমি পাই, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো যে সম্ভব। 2 মাস 3 মাসে যদি আমার 8,000 8,000 না 10,000 12,000 পাই, সেটাতে আমি আমার শখের কিছু একটা পূরণ করতে পারি বা কিছু একটা করলাম। বাট আমার সংসার তো আমার ইউটিউবের টাকা কখনোই চলে না, ওটা তো পুরোপুরি আমার হাজব্যান্ডের দায়িত্ব। তো সেখানটা বলছি তোমার কিসের এত প্রয়োজন ইউটিউব করার, ও জানে এটা ভালো করে, যেটা আমি ভালোবেসে করি, এই জায়গাটা ভালো লাগে তাই আমি করি। আর আমার সবচেয়ে বড় কথা, আমি আমার ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরতে পারি, সমস্ত কিছু মিলিয়ে আর কি ইউটিউবটাকে ছাড়তে পারি না। কিন্তু ও একদম এবার জানি না পুরোপুরি স্ট্রিক্টলি ও বারণ করে দিয়েছে, কোনোভাবে করবে না। শর্টস দিয়েছি যে কদিন ও দেখেছে, ও ভীষণ রাগারাগি করেছে, বাড়িতে এসে মোবাইল ভেঙে দেবে, ট্রাইপড ভেঙে দেবে, এই অবস্থা। অনেক বলে কয়ে হাত পা ধরে তারপর আমি রাজি করেছি, ঠিক আছে করবো না ভিডিও আমি। তারপরেও এর আগে একদিন রাত্রেবেলা ও ঢুকলো বাড়িতে, তারপর ওকে মানে খাওয়া দাওয়ার পরে ওকে ডিনার কমপ্লিট করার পরে তারপরে ওকে ভালো করে বুঝিয়েছি, দেখো একদম ছেড়ে দিলে চ্যানেলটা আমি পুরো হয় আমাকে ডিলিট করে দিতে হবে চ্যানেলটা, নয়তো চ্যানেলটা রেখে কী লাভ, দেখে তো বেশি কষ্ট হবে যে একদম ডাউন হয়ে গেছে, শুধু চ্যানেলটা রয়েছে আমার। তো সেক্ষেত্রে কি আমি সপ্তাহে একটা দিই, 15 দিনে একটা দিই, একটা আমার ভালো লাগার মানে আমি কিছু একটা করছি, ভালো একটা রান্না বা ভালো কোথাও ঘুরতে গেছি বা ভালো কিছু একটা যেটা তোমাদের হয়তো ভালো লাগবে, যাই হোক আমি ঘরে যে কাজকর্মগুলো করি তোমাদের সেগুলো ভালো লাগে তোমরা বলো, সেগুলো একটা আমি দিই সপ্তাহে। তো বেশি না, 5-7 মিনিটের করে দিই। অনেক বুঝিয়েছি, অনেক তেল দিয়েছি মাথায় দেওয়ার পরে রাজি হয়েছে, বলতে পুরোপুরি রাজি হয়নি, বলেছে 15 দিনে একটা, যদি পারো 5-7 মিনিটে দেবে, নয়তো দেবে না, পুরো স্ট্রিক্টলি বারণ করেছে। তো সব কিছু মিলিয়ে শর্টসটা সেদিনকে একটা শাড়ি পরেছিলাম, শর্টস 2-3টে করে রেখেছিলাম, ওই দিচ্ছি আর কি। এই হচ্ছে ব্যাপার সিচুয়েশন। আর আমার তো ভারী কাজ করা বলছি খুবই মানে বারণ, প্রত্যেকটা মাসে মানে পিরিয়ডসের সময় এলে আমার টেনশান হয়ে যাচ্ছে আর কি টিল নাও। তো সব কিছু দিক থেকে আর কি বিশেষ করে আদমে আরও বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, ওদের পেছনে সময় দিতে পারছি না বলে। তারপরে ওদের পড়াশোনার পেছনে সময় আমার ঠিকঠাক দেওয়া হচ্ছিল বাট মানে পিছিয়ে গেছে আর কি আমারই কারণে। তো সব কিছু চিন্তা ভাবনা করে না আমি ভাবছি যে আমার টাকায় তো আমি ইনকাম করবো, তারপর সংসার চলবে, এরকম তো না। অতএব এটাকে আমি প্রফেশনালি খুব একটা দেখবই না, এটাকে ভালোবেসে ভালো লাগিয়ে আর কি আমি ভিডিও দেবো। সপ্তাহে একটা দিতে পারলে তো খুব ভালো, 15 দিন একটা দেবো, এটাই আর কি ডিসাইড করেছি। তো আমি এই ভিডিওটা করবো কয়েকটা দিন ধরে। মাঝখানে আমার হাজব্যান্ড ফোনও করেছিল, ওকে আমি একবারও বলি না ভিডিও করছি তাহলে রেগে ফায়ার হয়ে যাবে, তো সেই কারণে অফিস থেকে ফোন করেছিল আর কি। আজকে শুক্রবার, আর ভিডিওটা আমি আগামী কাল দেবো আর কি, শনিবার দিন আমি এটা পোস্ট করবো, আজকে করবো না। তো যাই হোক, আর এটাই বলার ছিল, এই সমস্যা আমি ফেস করেছি, এই কারণে আমি দিতে পারিনি। হসপিটালে আমি অ্যাডমিট ছিলাম খানিকক্ষণ, তোমাদের তো আমি দেখিয়েছি, কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, খুব বাজে অবস্থা, ইভেন এখনও আছে আমার। তো সমস্ত কিছু মিলিয়ে
এইরকম টালমেটালের মধ্যে দিয়ে চলছি। আশা করছি তোমাদের ভিডিও দেবো। তোমরা অনেকেই যারা বসে থাকো অপেক্ষা করো আমার ভিডিওর জন্য, যে কজন লোক তোমরা ওয়েট করে থাকো আমার ভিডিওর জন্য, আর আমি চেষ্টা করবো সত্যি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর সেটা হচ্ছে 15 দিন একটাও হতে পারে, 10 দিন একটাও হতে পারো, সেটাই আর কি। আশা করি তোমরা দেখবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে কী সমস্যাতে আমি ভুগছি। মানে কি আর বলবো। তো যাই হোক, চলো এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল। আমি ভিডিওটা করলাম। আগামীকাল শনিবার দিন ভিডিওটা পোস্ট করব। ব্যাপার, আশা করছি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো কি প্রবলেম আমি ফেস করছি আপাতত। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, তোমাদের সম্পূর্ণটা জানিয়ে দিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। তো চলো আজকে আমাদের ভিডিও তাহলে এখানটা আমি এন্ড করছি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমার সঙ্গে তোমরা একদিন হতে পারলে কি না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানটা শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।